আমরা শুরু করতেছি প্রাণীর সরি অধ্যায়ের নাম কি? অধ্যায়ের নামই তো ভুলে গেছি। ও, নগ্নবীজি ও আবৃতবীজি। আজকে ষষ্ঠ ক্লাস। নগ্নবীজি ও আবৃতবীজি এর আজকে 6th ক্লাস। ওকে, তোমরা সবাই জয়েন করে ফেলো। লিঙ্ক দিয়ে দিচ্ছি, দাঁড়াও। ওয়েট এ মিনিট। ক্লাসে জয়েন করো সবাই। সবাই জয়েন করো। ওকে, দাঁড়াও, আমি অন্য জায়গায় লগ ইন করি। ওয়ালাইকুম আসসালাম, প্রত্যাশা, আতিয়া। অন্যরা কোথায়? ওদেরকে মেনশন দাও তো একটু। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি অবস্থা আতিয়া? পরীক্ষা চলতেছে? আচ্ছা, আমাকে বলো তো, রেসিমের এক্সাম্পল কি? একটা কোয়েশ্চেন ধরি। রেসিমের এক্সাম্পল কি? সরিষা নাকি জবা? এ আর বি দিয়ে রিপ্লাই দাও। রেসিমের এক্সাম্পল কোনটা, সরিষা নাকি জবা? দেখি কি পড়ছো। রেসিমের এক্সাম্পল কি, সরিষা নাকি জবা? রেসিম চিনো? রেসিম কি? রেসিমস, সাইমস মনে আছে? প্রত্যাশা, আতিয়া বলো, রেসিমের উদাহরণ কি, সরিষা নাকি জবা? আরেকটু সহজ করে দেই, রেসিম কি? রেসিম হচ্ছে রেসিমসের একটা সাব টাইপ। রেসিমস মানে কি? অনিয়ত পুষ্পমঞ্জরি। ফয়সাল, ওয়ালাইকুম আসসালাম। আজকে খুবই ছোট্ট একটা ক্লাস হবে, তোমরা একটু সবাই জয়েন করে ফেলো, আমরা শুরু করি। আতিয়া, প্রত্যাশা, পারো না? না পারলে বলো, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। পারো না? রেসিম কি? রেসিমের এক্সাম্পল হচ্ছে সরিষা। পারতেছো না কেন? আসো দেখাই কোথা থেকে কোয়েশ্চেনটা করছি। পুষ্পপত্র বিন্যাস, এই যে এখানে দেখো, পুষ্পবিন্যাস রেসিমোস বা অনিয়ত পুষ্পমঞ্জরি। আর এক ধরনের আছে, সেটার নাম হচ্ছে কি, এই যে সাইমোস। সাইমোস বা নিয়ত পুষ্পমঞ্জরি। তো রেসিমোসের মধ্যে আবার অনেকগুলো সাব টাইপ আছে, রেসিম, স্পাইক, স্পাইকলেট, ক্যাপিচুলাম। আমরা জানি স্পাইকলেট মানে কি, ধান, গম। আচ্ছা, রেসিমের এক্সাম্পল হচ্ছে সরিষা, এই যে এটা। ঠিক আছে, এগুলো নামগুলো একটু মনে রাখতে পারলে ভালো। রেসিন মানে সরিষা, স্পাইক মানে হচ্ছে রজনীগন্ধা, স্পাইকলেট মানে হচ্ছে ধান, গম, ঘাস, ক্যাপিচুলাম মানে গাদা। কই গাদা কোথায়? গাদা লেখা নাই, এই যে গাদা, সূর্যমুখী। আতিয়াল,
তোমার বায়োলজি এক্সাম হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমরা পড়ায় চলে আসি। পুষ্প প্রতীক আর্ট করা শিখেছি আমরা। এই তো এগুলো পুষ্প সংকেত, পুষ্প প্রতীক সবই আর্ট করা শিখছি। এবার আমরা লাস্টের কিছু জিনিসপত্র শিখবো, তাহলে আমাদের পড়াশোনা শেষ। অল্প কিছু জিনিস আছে আর, এই যে এই পর্যন্ত পড়ে ফেলছি। হ্যাঁ দেখো, একবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতি। আসো ব্যাপারটা একটু ছোট্ট করে বুঝাই। তোমরা কি পঞ্চরাজ্যের নাম শুনেছ? আচ্ছা আমরা এভাবে জানি না যে এভাবে সাজাইতে হয়। জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। আচ্ছা এইভাবে সাজাইতে হয় ঠিক না? সবার ফার্স্টে কি আসে বলো? প্রথমে আসে জগৎ বা কিংডম বা রাজ্য। জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। ওকে, তো পৃথিবীর সমস্ত প্রাণী অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। আর পৃথিবীর সমস্ত উদ্ভিদ কোন জগতের অন্তর্ভুক্ত বলো তো? উদ্ভিদ হচ্ছে প্লান্টি জগতের অন্তর্ভুক্ত। PLANTAE, প্লান্টি জগতের অন্তর্ভুক্ত। প্লান্টি জগতের অন্তর্ভুক্ত কারা? উদ্ভিদ। আর প্রাণী হইলে অ্যানিমেল। ওকে, তোমরা কি 5টা রাজ্যের নাম জানো? মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। তো ওই প্লান্টি হচ্ছে উদ্ভিদ। প্লান্ট মানে উদ্ভিদ ঠিক না? হ্যাঁ, তাহলে উদ্ভিদগুলোকে প্লান্টি জগতের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এখন আমরা জানি যে এই উদ্ভিদ আবার 2 ধরনের। একটা হচ্ছে একবীজপত্রী, আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী ঠিক না? হ্যাঁ, আচ্ছা। তো এই যে গোত্র মানে কি? এই যে গোত্র মানে এই গোত্র, বুঝছো? এই একবীজপত্রী আর দ্বিবীজপত্রী, এই দুইটা হচ্ছে আমাদের প্লান্টের 2টা গোত্র। হ্যাঁ, অনেকগুলো গোত্র আছে, তার মধ্যে একটা হচ্ছে একবীজপত্রী আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী। তো একবীজপত্রী উদ্ভিদের গোত্র আমরা জানবো, মানে এই যে এই গোত্র জানবো, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র জানবো। ওকে, এখন দেখো একবীজপত্রী উদ্ভিদের যে গোত্র, গোত্রর ইংলিশ কি বলো তো? গোত্রর ইংলিশ হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি। একবীজপত্রী উদ্ভিদের ফ্যামিলির নাম হচ্ছে পোয়েসি। কি নাম? পোয়েসি। এর দেখো পোয়েসি, একবীজপত্রী উদ্ভিদের গোত্রের নাম হচ্ছে পোয়েসি। এটা পরীক্ষায় আসে যে একবীজপত্রী উদ্ভিদের গোত্রের নাম কি? পোয়েসি। এটা অবশ্যই মনে রাখবা। আর দ্বিবীজপত্রী কই গেল? এই যে দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্রের নাম হচ্ছে মালভেসি। মনে থাকবে? দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্রের নাম হচ্ছে মালভেসি, আর একবীজপত্রী উদ্ভিদের গোত্রের নাম হচ্ছে পোয়েসি। এটা ভুল করা যাবে না। এই যে পোয়েসি হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের গোত্র। পোয়েসির আরও কিছু নাম আছে, গ্রামিনী বা গ্রাস ফ্যামিলি। আচ্ছা আমরা জানি যে ঘাসের পাতাগুলো এরকম হয় ঠিক না? এরকম হয়, সমান্তরাল হয়। আর এই যে সমান্তরাল যে পাতাগুলা, এটা হচ্ছে কি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য কি বলো তো? ওদের পাতাগুলা কেমন হবে? ওদের পাতাগুলা হবে এই টাইপের, মানে জালিকাকার শিরাবিন্যাস হবে। দেখো এখানে কিন্তু একটা আরেকটাকে ক্রস করে গেছে। এটা হচ্ছে জালিকাকার শিরাবিন্যাস, দ্বিবীজপত্রী উদ্ভিদ। আর এটা হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস, একটা আরেকটাকে ক্রস করে নাই, সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। ওকে, তো আমরা জানি যে প্রত্যেকটা মানে বেশিরভাগ ঘাসের পাতা এরকম হয়। হ্যাঁ, এই জন্য এটা আরেক নাম হচ্ছে ঘাস গোত্র বা গ্রাস ফ্যামিলি। আর গ্রাস কোথায় পাওয়া যায়? গ্রামে পাওয়া যায়।
এই যে গ্রাম, গ্রামে বেশি ঘাস জঙ্গল। ওকে, এটার আরেক নাম হচ্ছে পোয়েসি। ঠিক আছে, তো এখন এখান থেকে আমাদের যেটা জানতে হবে, এই যে দেখো 500টি গণ, 8,000টি প্রজাতি, 113টি, এতটি, এগুলা পড়ার দরকার নাই, কোনো দরকার নাই। হ্যাঁ, ঠিক আছে। এখান থেকে আমাদের জানতে হবে একবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য। এটা গ বা ঘ নাম্বারে আসতে পারে, ঘ নাম্বারে আসে। হ্যাঁ, একবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য কি দেখে আমরা বুঝবো যে এটা একবীজপত্রী উদ্ভিদ? 1 নম্বরেই সমান্তরাল শিরাবিন্যাস, ওই যে এতক্ষণ বুঝাইলাম যেটা, ওই যে পাতা হবে এরকম, একটা আরেকটাকে ক্রস করবে না, এটা হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস। গেছে। বীজে বীজপত্র থাকে একটি, এটা তো আমরা ক্লাস 3, 4, 5 থেকে শিখে আসতেছি যে একবীজপত্রী মানে বীজপত্র একটা, একবীজপত্রী মানে বীজপত্র একটা। ওকে, সমান্তরাল শিরাবিন্যাস। আচ্ছা, ধানের ধানের ক্ষেত্রে আমরা কেমন জানি যে ধানের শিকড়গুলো কেমন হয় বলো তো? এরকম এরকম হয় না? হ্যাঁ, এটা হচ্ছে গুচ্ছ আকারে থাকে। তো একবীজপত্রী উদ্ভিদের মূল দেখবা যে সবসময় গুচ্ছ মূল গঠন করে। সুপারি গাছ গুচ্ছ মূল, নারিকেল গাছ গুচ্ছ মূল, খেজুর গাছ এরকম গুচ্ছ মূল। হ্যাঁ, মানে তোমার যত একবীজপত্রী উদ্ভিদ আছে সবগুলোর মূল হবে এই যে এই টাইপের গুচ্ছ মূল। তারপর দেখো, এরা হচ্ছে ট্রাইমেরাস। ট্রাইমারাস মানে কি? যে পুষ্পপত্রের সংখ্যা 3টা। আমরা দেখেছি ধানের ক্ষেত্রে কি ছিল বলো তো? 3+3 ছিল না? অ্যান্ড্রিসিয়াম 3+3 মনে আছে? ওই যে 3+3, তার মানে এটা 3-এর গুণিতক। 3-এর গুণিতক হলে সেটা বলবো ট্রাইমেরাস। গৌণ বৃদ্ধি ঘটে না। আচ্ছা, বীজপত্রের অবস্থান শীর্ষক, ভ্রূণমুকুল পার্শ্বীয়, এটা চাইলে মনে রাখতে পারো, না মনে রাখলেও সমস্যা নেই। আচ্ছা, তাহলে এগুলাই হচ্ছে মেইনলি একবীজপত্রী উদ্ভিদের প্রধান শনাক্তকারী বৈশিষ্ট্য। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবা। শেষ। এই একবীজপত্রী উদ্ভিদের মধ্যে আবার একটা গোত্র হচ্ছে পোয়েসি। হ্যাঁ, তো দেখো একবীজপত্রী উদ্ভিদের গোত্রের নাম পোয়েসি। পোয়েসি গোত্র আমরা কি দেখে শনাক্ত করব? এই যে এই একবীজপত্রী তো গেল, এটা তো ওভারঅল সবগুলো একবীজপত্রীর মধ্যে, তার মধ্যে একটা একবীজপত্রীর গোত্র হচ্ছে পোয়েসি। শোনো, এখানে অনেকগুলো গোত্র আছে, তার মধ্যে একটা হচ্ছে পোয়েসি। তো আমরা কি দেখে বুঝবো যে পোয়েসি গোত্রের উদ্ভিদগুলো কীরকম হয়? দেখো, ধানের কথা চিন্তা করো তো, এই যে এটা হচ্ছে ধান। হ্যাঁ, আচ্ছা, ধানের কথা আমরা চিন্তা করব। ধানের কাণ্ড হচ্ছে নলাকার এবং ফাঁপা। তোমরা কি ধানের গাছ দেখছো? ধানের কাণ্ড নলাকার এবং ফাঁপা। আতিয়া বলেছে গৌণ বৃদ্ধি কি? আতিয়া বলেছে গৌণ বৃদ্ধি কি? গৌণ বৃদ্ধি বুঝাই তোমাদের। দেখো, এটা হচ্ছে একটা কাঠের কাণ্ড। তো ওই কাণ্ডের মধ্যে দেখবা তোমরা এরকম বিভিন্ন ধরনের দাগ দেওয়া থাকে না? দেওয়া থাকে কিনা বলো তো? গাছের কাণ্ডের মধ্যে এই কাণ্ডের এই দাগগুলা দেখে বোঝা যায় যে ওই গাছটার বয়স কত। এখানে যতগুলা গোল দাগ থাকবে তার বয়স হচ্ছে তত। বুঝছো? এটা হচ্ছে গৌণ বৃদ্ধি। প্রথম বছরে এরকম ছিল, দ্বিতীয় বছর আরেকটা দাগ হয়েছে, তৃতীয় বছর আরেকটা দাগ হয়েছে, চতুর্থ বছর এরকম হয়েছে। এই বৃদ্ধিগুলো হচ্ছে গৌণ বৃদ্ধি। এগুলা কাদের ক্ষেত্রে হয়? দ্বিবীজপত্রীর ক্ষেত্রে হয়, কিন্তু একবীজপত্রীর ক্ষেত্রে এই গৌণ বৃদ্ধি ঘটে না। বুঝেছো? আচ্ছা, ঠিক আছে আতিয়া। তো পোয়েসির মধ্যে কি বলেছে দেখো, কাণ্ড নলাকার, অবশ্যই ঘাসের কাণ্ড নলাকার, নলের মতো হবে, ফাঁপা। শোনো, বাঁশ এক প্রকার ঘাস, বাঁশ এক প্রকার ঘাস, এটা মনে রাখবা। তাহলে বাঁশের কাণ্ড কেমন হয় বলো দেখি? বাঁশের কাণ্ড হয় এই যে এরকম, এরকম হয় না? বাঁশের কাণ্ড দেখছো? এই যে ধরো এরকম 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 আবার কিছু থাকে।
তো বাঁশের তো নল থাকে, নলের মতো, ঠিক না? হ্যাঁ, তাহলে কাণ্ড নলাকার এবং ফাঁপা অবশ্যই। পত্রমূল কাণ্ডবেষ্টক এবং পাতা লিগিউল বিশিষ্ট। লিগিউল বিশিষ্ট, লিগিউল কি জানো? লিগিউল হচ্ছে এমন একটা জিনিস যেটা কাণ্ডের চারপাশে মোড়ানো থাকে পাতার মতো করে, কিন্তু ওটা পাতা না, মানে অনেকটা শল্কপত্রের মতো। হ্যাঁ, এটা হচ্ছে লিগিউল। লিগিউল মানে এটা কাণ্ডকে আবৃত করে রাখে পাতার মতো, কিন্তু পাতা না, মানে অনেকটা শল্কপত্রের মতো শুকনা থাকে, লিগিউল বিশিষ্ট। পুষ্পবিন্যাস স্পাইকলেট, আমরা জানি একবীজপত্রীর এক্সাম্পল হচ্ছে ধান, আর ধান হচ্ছে ধানের পুষ্পবিন্যাস স্পাইকলেট, এটা আমরা আগে থেকেই জানি, ঠিক না? স্পাইকলেট। ওকে। পরাগধানী সর্বমুখ, পরাগধানী সর্বমুখ, সব দিকে মুখ করে থাকতে পারে। আচ্ছা, ধানের পরাগধানীর কথা মনে আছে? এটা এরকম ছিল না? এই মনে আছে তোমাদের ধানের পরাগধানী কেমন ছিল? ধানের পরাগধানী হচ্ছে এই যে এটা পরাগধানী, সব দিকে মুখ করে থাকতে পারে, সর্বমুখ। কিন্তু ধানের ক্ষেত্রে এটা দুই দিকে মুখ করেছিল, দুই সারিতে বিন্যস্ত ছিল। হ্যাঁ, আচ্ছা, এটা সব দিকে মুখ করে আছে জন্য এটা হচ্ছে সর্বমুখ। গর্ভমুণ্ড পালকের এই পরাগধানী, সরি আমি ভুল বলছি। পরাগধানী কোনটা? এটা তো মেয়ে, স্ত্রী। আচ্ছা, পুংটা তোমাদের আমি এখান থেকে দেখাই, কই গেল? আসতেছে না কেন? এই যে এটা আমাদের কাজে লাগবে। দাঁড়াও, এটাকে আমরা নিয়ে নেই, স্ক্রিনশট হিসেবে নিয়ে নেই। পরাগধানী, মালভেসি গোত্র চলে এসেছি, পোয়েসি কই গেল? এই যে এখানেই তো আছে, কোনো সমস্যা নাই। পরাগধানী সর্বমুখ, এই যে এখানে দেখো, এগুলা হচ্ছে পরাগধানী, ঠিক না? হ্যাঁ, আর এই যে এর ভিতরে এই যে পালকের মতো এগুলা হচ্ছে স্ত্রী রেণু। তো দেখো এগুলো সব দিকে মুখ করে থাকতে পারে, এই জন্য এগুলো হচ্ছে সর্বমুখ। পরাগধানী সর্বমুখ, সর্বমুখের ইংলিশ হচ্ছে ভার্সেটাইল, সর্বমুখের ইংলিশ ভার্সেটাইল। গর্ভমুণ্ড পালকের ন্যায়, এই যে এরকম পালকের ন্যায় থাকে, দেখো এই যে গর্ভমুণ্ড দেখছো, এটা হচ্ছে গর্ভাশয়, আর এই যে পালকের ন্যায় এগুলো হচ্ছে গর্ভমুণ্ড। তাহলে গর্ভমুণ্ড কিসের ন্যায়? পালকের ন্যায়। গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, অবশ্যই। এই যে ধানের ক্ষেত্রে দেখো গর্ভাশয় মাত্র একটা, এক প্রকোষ্ঠ বিশিষ্ট। অমরাবিন্যাস মূলীয়, এইটা মনে রাখবা, অমরাবিন্যাস হচ্ছে মূলীয়, প্লাসেন্টেশন বা অমরাবিন্যাস হচ্ছে মূলীয়। আর ফল হচ্ছে ক্যারিওপসিস, এই যে এটা ইম্পর্টেন্ট কথা। ফলটা কি ভাইয়া? ক্যারিওপসিস। দেখো আমি তোমাদের দুইটা কথা মনে রাখতে বলি, যে স্পাইকলেট, স্পাইকলেটের এক্সাম্পল হচ্ছে ধান। এটা কি বলো তো? এটা কি? এটা হচ্ছে পুষ্পর ফুল, ধানের ফুল হচ্ছে স্পাইকলেট, একবীজপত্রীর ফুল হচ্ছে স্পাইকলেট, পোয়েসির ফুল হচ্ছে স্পাইকলেট। কিন্তু ফল কি? ফলটার নাম হচ্ছে ক্যারিওপসিস, ফলের নাম কি? ক্যারিওপসিস। ওকে, এখানে 8টা পয়েন্ট লেখা আছে, কিন্তু তোমাকে 4-5টা লিখলেই এনাফ। পারবা না লিখতে? শুনো, এগুলা কি এমনিই মনে থাকবে না? এই বাঁশের কাণ্ড কি ফাঁপা নলাকার, এখানে এক ধরনের পাতা থাকে, যেই পাতাগুলা পাতা না কিন্তু পাতার মতো, সেটাকে বলে লিগিউল, লিগিউল বিশিষ্ট। আর এদের ফুলকে বলে স্পাইকলেট, ফলকে বলে ক্যারিওপসিস। ওকে। পরাগধানী সর্বমুখ, গর্ভমুণ্ডে পালকের ন্যায়, গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, অমরাবিন্যাস মূলীয়। এই যে গর্ভমুণ্ড পালকের ন্যায়, এটা দিয়ে সৃজনশীল কোয়েশ্চেন আসে। উদ্দীপকে লেখা থাকে যে এক ধরনের উদ্ভিদ আছে যাদের গর্ভমুণ্ড পালকের ন্যায়, তাহলে সেটা কি? একবীজপত্রী, ঠিক আছে? আচ্ছা, ওকে, গর্ভমুণ্ড পালকের ন্যায় এটা। অমরাবিন্যাস মূলীয়, এটা আমরা শিখি নাই, শিখব। তাহলে মূলীয় অমরাবিন্যাস কার কার জানো? কোন কোন উদ্ভিদের অমরাবিন্যাস মূলীয়?
ত্রিধারা আর ধান। ত্রিধারা আর ধান এগুলো হচ্ছে মূলীয়। তোমার বইয়ে শুধু ত্রিধারার কথা লেখা আছে, আসলে শুধু ত্রিধারা না, মানে ত্রিধারা একটা একবীজপত্রী উদ্ভিদ, পোয়েসি। একবীজপত্রী যত উদ্ভিদ আছে পোয়েসির মধ্যে পড়ে, তারা সবাই হচ্ছে এই যে এই মূলীয় অম্রবিন্যাস, ঠিক আছে। আচ্ছা, সাধারণ বৈশিষ্ট্য দেখি যে এদের মধ্যে কি থাকে। ঘাস গোত্রের পুষ্পকে পুষ্পিকা বলে। খেয়াল করো, ঘাস গোত্রের ফুলকে ফলোয়ার বলে না, বরং ফ্লোরেট বলে, ছোট ছোট ফুল। এটা একটা ইম্পর্টেন্ট কথা, হ্যাঁ, ফ্লোরেট। আচ্ছা, পেরিয়ান্থ বা পুষ্পপুট। আচ্ছা, ঠিক আছে। ক্ষুদ্র স্বল্পপত্রের ন্যায় পুষ্পপুট হলো লোডিকিউল। ওকে। আচ্ছা, এটা বলো তো, এই যে পুষ্পপুটের আরেক ছোট ছোট পয়েন্টগুলোকে কি বলে, ছোট ছোট ইউনিটগুলোকে কি বলে? টেপাল, মনে আছে? আর এই পুষ্পপুট যখন খুবই ছোট ছোট হবে তখন তাকে বলে লোডিকিউল, যেটা ধানের মধ্যে থাকে। আচ্ছা, অমরাবিন্যাস মূলীয়, এই তো এগুলাই, এই যে এগুলো সংকেত, এগুলো আমরা পড়েছি। আচ্ছা, এখন এটাতে আসো, পোয়েসি গোত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ কি কি? যেমন হচ্ছে ধান, বাঁশ, সরি, কি কি আছে? বাঁশ, ধান, আখ বা ইক্ষু, গম, ভুট্টা, যব, লেমন ঘাস, নলখাগড়া, ঝাড়ু ঘাস, দুর্বা ঘাস, এগুলো সব হচ্ছে পোয়েসি গোত্রের উদ্ভিদ। বাঁশ, বাঁশের বৈজ্ঞানিক নাম পরীক্ষায় আসে ব্যাম্বুসা ব্যাম্বোস, এটা হচ্ছে বাঁশের বৈজ্ঞানিক নাম। বাংলাদেশে কয় প্রজাতির বাঁশ পাওয়া যায়? 28 প্রজাতির। বাঁশ হচ্ছে এক ধরনের ঘাস, এটা পোয়েসি গোত্রের উদ্ভিদ, ঠিক আছে। ধান কি ফল? হ্যাঁ, ধান তো অবশ্যই ফল। আতিয়া, ধান ফল, ফুল হয়, ফল হয়, শস্য হচ্ছে। আচ্ছা, ধানের বৈজ্ঞানিক নাম কি? অরাইজা সেটিভা, এটা তো জানোই। আখ বা ইক্ষু, স্যাক্সারাম অফিসিনাম গম, ট্রিটিকাম এস্টিভাম ভুট্টা, জিয়ামাইস। এই পর্যন্ত মনে রাখিও, হ্যাঁ, এই যে 5 পর্যন্ত মুখস্থ রাখতে হবে। তোমার যদি আরও পড়তে ইচ্ছে করে তাহলে এই যে পরেরগুলা মুখস্থ করিও, মুখস্থ না করলেও সমস্যা নাই। সাইনোডন, ড্যাকটাইলন, এগুলো কি মুখস্থ করা করছিলাম এক সময়, কিন্তু আসে না পরীক্ষায়, ঠিক আছে। কি কোনটা কাজে লাগে দেখো, দুর্বা ঘাস কি কাজে লাগে? পশু খাদ্য, খাবার খায়, ঔষধি উদ্ভিদ হিসেবে ব্যবহার করা হয়, ভেষজ উদ্ভিদ। এই যে আগে আমাদের রক্তপাত ও ক্ষত, কোথাও কেটে গেলে, ধরো খেলতে খেলতে কোথাও কেটে গেছে, তখন আমরা কি করতাম জানো? এই যে এই দুর্বা ঘাস মুখে নিয়ে একটু চাবাইতাম, তাইলে একটু নরম নরম হইতো, তখন এটা ওই ক্ষত স্থানে দিলে রক্তপাত বন্ধ হয়ে যায়। আরেকটা আছে গাঁদা, এই গাঁদা ফুলের যে পাতা আছে না, গাঁদা ফুলের পাতা, সেই গাঁদা ফুলের পাতা যদি তুমি তোমার ক্ষত স্থানে লাগাই দাও তাহলে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। আতিয়া, পাট একবীজপত্রী হবে কেন? বলে দিলাম না যে একবীজপত্রী উদ্ভিদ কিভাবে চিনবা? যার পাতা হবে এই যে এরকম, এই যে এরকম পাতা যাদের হবে, একটা আরেকটাকে ক্রস করবে না, তারা হচ্ছে একবীজপত্রী। কিন্তু তুমি পাটের মধ্যে দেখবা, পাটের মধ্যে এগুলাতে ক্রস করা আছে, তার মানে সেটা একবীজপত্রী না, বুঝছো? না, পাট একবীজপত্রী না, পাট হচ্ছে দ্বিবীজপত্রী। আমরা পরবর্তীতে এটা পড়বো, দেখিও, ঠিক আছে। ঠিক আছে, লেমন ঘাস দিয়ে কি করা হয়? লেমন ঘাসে অনেক সুগন্ধ থাকে, এটা চাইনিজ স্যুপে ব্যবহার করা হয়। চাইনিজ স্যুপ, আমি প্রথম যখন চাইনিজ স্যুপ খাই তখন দেখি যে কি ব্যাপার, এখানে ঘাস দিছে জ্ঞান। ওই ঘাস কিন্তু তুমি যদি মুখে নাও তাহলে কিন্তু তোমার জিভ
ছিলে যাবে। ঘাসের মানে অনেকটা দুর্বা ঘাসের মতো হচ্ছে এই যে লেমন ঘাস, এটা বেশ, এটার ফ্লেভারটা বেশ চমৎকার। এটা রান্না বান্নায় ব্যবহার করা হয়, আবার প্রসাধনীতেও ব্যবহার করা হয়। প্রসাধনী মানে কি? পারফিউম বানাইতে ব্যবহার করা হয়। আচ্ছা, জব বা বার্লি, আমরা তো জানি জব খাবার হিসেবে খাওয়া যায়, ঠিক না? হ্যাঁ, হরলিক্স, এই যে জব দিয়ে হরলিক্স বানায়, আটা, জবের আটা। হ্যাঁ, আচ্ছা। ভুট্টা, ভুট্টা, এই যে পপকর্ন, খই, কর্নফ্লেক্স। আচ্ছা, আবার ভুট্টার গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। গম, গম তো খাবার হিসেবে খাওয়া যায়। ওকে। এই যে আখ বা ইক্ষু, এগুলা থেকে কি করা হয়? চিনি তৈরি করা হয়, গুড় তৈরি করা হয়, জ্বালানি পাওয়া যায়, মেথিলেটেড স্পিরিট, অ্যালকোহল, এই যে অ্যালকোহল বানানো হয়। আচ্ছা, ধান, ধানের উপকার বলতে হবে। ধান দিয়ে কি? ধানের উপর টিকেই আছে বাংলাদেশ। ধান ছাড়া আমরা বাঁচতাম না, নাকি? দিনে 3 বেলা আমাদের ভাত খাইতে হবে। আচ্ছা, ঠিক আছে। এই পারবা না? এগুলা কি পড়া লাগে? এগুলো এমনিই পারবা। তোমাকে যদি বলে একবীজপত্রী উদ্ভিদের গুরুত্ব বর্ণনা করো, একবীজপত্রী উদ্ভিদ একটানা বলে দিব। একবীজপত্রী উদ্ভিদ কি কি? এই যে বাঁশ, ধান, আরো যেগুলো বলে নাই সেগুলাও হয়। খেজুর একবীজপত্রী উদ্ভিদ। আর কি আছে? নারিকেল, নারিকেল একবীজপত্রী উদ্ভিদ। হ্যাঁ, তারপরে ওই যে কলা, কলা একবীজপত্রী উদ্ভিদ। মানে যাদের পাতা তুমি দেখবা যে একটা আরেকটাকে ক্রস করে না, একটা শিরা আরেকটাকে ক্রস করে না, এরকম যদি জালের মতো না হয়, তাহলেই সেইটা হবে একবীজপত্রী উদ্ভিদ। তোমার নিজের মনের মতো করে লিখবা, তোমার মনের মাধুরী মিশিয়ে কাব্য রচনা করে চলে আসবা, শেষ। ইজি। তেজপাতা কি একবীজপত্রী? এই তেজপাতা তো আমি মনোযোগ দিয়ে দেখি নাই। তেজপাতা ক্রস করে না? করে তো মনে হয়। এই তেজপাতা ক্রস করে, আরেকটু মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, রচনা লিখে দেওয়া যাবে, আতিয়া। ইয়েস। এই যে অনেকে বলে যে সায়েন্স কি বানিয়ে লেখা যায়? অবশ্যই বানায় লেখা যায়। তুমি তোমার লাইফের সাথে যদি রিলেটেড হয় তাইলে তো তুমি লিখতে পারবাই। সৃজনশীল লিখতে পারবা না? হ্যাঁ, এখন বানায় যে লিখবা, তখন তোমাকে আবার একটু কেয়ারফুল থাকতে হবে। তুমি যদি আবার বানায় বানায় লেখো যে আম হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, এই ফোন বাজতেছে রে, তাইলে কি হবে বলো? আম কি একবীজপত্রী? না। তোমার যা ইচ্ছা তাই তো লিখতে পারবা না। একটু তোমার যদি কমন সেন্স থাকে তাহলেই তুমি বানায় লিখতে পারবা, কোনো সমস্যা নাই। এই যে কাশফুল একবীজপত্রী। আচ্ছা, পোয়েসি গোত্রের উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব, ওই যে এগুলাই লিখে দিছি এতক্ষণ। এবার আসো দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্রটা পড়ি। বীজপত্র 2টা থাকবে, 2টা বীজপত্র মানে দ্বিবীজপত্রী। অবশ্যই এদের শিরাবিন্যাস হচ্ছে জালিকাকার, একটা আরেকটাকে ক্রস করবে, এই যে জালিকাকার শিরাবিন্যাস। তারপরে আর কি আছে? এরা হচ্ছে 4 বা 5-এর গুণিতক, পেন্টামেরাস অথবা পুষ্প হচ্ছে ট্রাইমেরাস হবে। আমরা দেখেছি যে জবা ফুলের ক্ষেত্রে সবগুলায় কি হয় বলো তো? সবগুলা 5 হয়। A5 জি, এই যে G5 ছিল, এ আলফা ছিল, C5, সব 5 ছিল না বলো? হ্যাঁ, তো জবার ক্ষেত্রে সব হচ্ছে 5, জবা হচ্ছে দ্বিবীজপত্রী। ওকে। এখন মালভেসি নিয়ে আমরা কথা বলবো। মালভেসি মানে কি? জবার ক্ষেত্রে চিন্তা করো, জবা। আর একবীজপত্রী কি ছিল বলো তো? ধান, বাঁশ। আচ্ছা, তো খেয়াল করো, এই ধান বা বাঁশের মাঝখানে একটা ফাঁকা জায়গা, এই যে নলাকার জায়গা আছে, ঠিক না? হ্যাঁ, কিন্তু জবার ক্ষেত্রে, দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ওই নলাকার জায়গাটা থাকবে না। তাহলে ওই নলাকার জায়গাটা ভরাট থাকবে, ঠিক না? যদি ভরাট থাকে তার মানে ওইটা কি হবে বলো তো? পিচ্ছিল পদার্থযুক্ত হবে, মিউসিলেস। কচি অংশ কেমন হবে? কচি অংশটা পিচ্ছিল হবে। একবীজপত্রীটা পিচ্ছিল না কেন? কারণ ওইখানে তো মাঝখানে নল আছে, কিছু একটা থাকলে পিচ্ছিল হইতো। ঠিক আছে। এই যে মুক্তপার্শ্বীয় উপপত্র বিদ্যমান, জবার ক্ষেত্রে কি কি আছে বলো তো? জবার ক্ষেত্রে এই যে উপপত্র আছে,
উপবৃতি আছে, ঠিক আছে। ওকে, পুষ্প একক, এই যে পাকানো, অক্ষে জবা, পাকানো জবা, মনে আছে? পাকানো, দলমণ্ডল হচ্ছে পাকানো। পুষ্পপত্র বিন্যাস কেমন? পাকানো। ওকে, পুংকেশর অসংখ্য, একগুচ্ছক, এই কথাটা দ্বারা কি বোঝাইছে আসো তোমাদের দেখাই। এই যে জবা ফুল দেখছো, এই জবা ফুলের এই যে এটা হচ্ছে পুংকেশর, আর এই যে এই দিকে যেগুলা থাকে সেগুলা হচ্ছে স্ত্রীকেশর। তাহলে এই যে এগুলা যে পুংকেশর দেখছো কতগুলা, অসংখ্য, ওই জন্য আমরা লিখি এ আলফা। এ আলফা যে লিখি মনে আছে? আলফা মানে অসংখ্য, এখানে অসংখ্য কি আছে? পুংকেশর আছে। পুংকেশর অসংখ্য, একগুচ্ছক মানে কি? একটা গুচ্ছ, দেখো সবগুলো একটা গুচ্ছে আছে, একগুচ্ছক। ওকে, পরাগধানী এক প্রকোষ্ঠী, বৃক্কাকার। পরাগধানী কেমন? এক প্রকোষ্ঠী। খেয়াল করো, এখানে পরাগধানী এক প্রকোষ্ঠী, কিন্তু এই একবীজপত্রীর বেলায় কি ছিল জানো? গর্ভাশয় এক প্রকোষ্ঠী। দেখো এগুলা কিন্তু ভুল করা যাবে না। পরাগধানী এক প্রকোষ্ঠী কার বেলায়? এই যে দ্বিবীজপত্রী উদ্ভিদের বেলায়, এটা হচ্ছে দ্বিবীজপত্রী। আর একবীজপত্রীর বেলায় কি? গর্ভাশয় এক প্রকোষ্ঠী। হ্যাঁ, এটা একটু মনোযোগ দিয়ে মনে রাখবা। পরাগরেণু বৃহৎ, কণ্টকিত, অমরাবিন্যাস অক্ষীয়। এই যে অক্ষীয় কথাটা কিভাবে মনে রাখবা? অক্ষে জবা, পাকানো জবা, মনে আছে? অক্ষে জবা, পাকানো জবা আমি বলেছিলাম। আর এদের ফলটাকে কি বলে? ক্যাপসিউল বেরি। আরেকটা নাম আছে, এটা এখানে লেখে নাই, সাইজোকার্প। সাইজোকার্প। তাহলে এদের ফলটাকে কি বলে? এই যে দ্বিবীজপত্রী উদ্ভিদের ফলকে কি বলে? ক্যাপসুল বলে, বেরি বলে, অথবা সাইজোকার্প বলে। কিন্তু আমাদের একবীজপত্রীর বেলায় ফলটাকে কি বলছিলাম বলো তো, মনে আছে? আমরা ফলটাকে বলেছিলাম ক্যারিওপসিস। ওকে, মনে আছে তোমাদের? আচ্ছা, এবার দ্বিবীজপত্রী উদ্ভিদ দেখো কি কি আছে। এই যে জবা, হিবিস্কাস রোজা সাইনেন্সিস, ঢ্যাঁড়স, অ্যালবুমেসাস এসকুলেন্টাস, কার্পাস তুলা, এই যে দেখছো। তারপর পাট, কেনাপ পাট, মেস্তা পাট। এই যে পাট, তোমরা জিজ্ঞেস করছিলে না যে পাট কি একবীজপত্রী না দ্বিবীজপত্রী? এই যে কেনাপ পাট আর মেস্তা পাট, এগুলো হচ্ছে পাট, দ্বিবীজপত্রী। হিবিস্কাস ক্যানাবিনাস, হিবিস্কাস সাবদারিফা, আলহামদুলিল্লাহ। স্থল পদ্ম, হিবিস্কাস মুটাবিলাস। শোনো, এই বৈজ্ঞানিক নামগুলো তোমাদের কঠিন কঠিন লাগতে পারে। তোমরা কি করবা কি জানো? এগুলা খাতায় এক দুইবার করে লিখবা, এগুলো লিখলেই মুখস্থ হবে, এগুলো খুবই ইজি। ইন্ডিয়ান টিউলিপ, এটার নাম আমি নিজেও ভুলে গেছি। এটা কি দেখি? থেসপেসিয়া পপুলেনা, পোপালনি। আচ্ছা, ইন্ডিয়ান টিউলিপ। এই যে পরীক্ষায় কি আসবে জানো? শোনো, তুমি যদি এটা মনে রাখতে না পারো কোনো সমস্যা নাই, কিন্তু তোমার পরীক্ষায় আসবে ইন্ডিয়ান টিউলিপের আরেক নাম কি? পোর্সিয়া ট্রি। এই যে তোমার পেন্সিল তৈরি করা হয় কোন গাছ দিয়ে? টিউলিপ গাছের কাঠ দিয়ে। হ্যাঁ, আচ্ছা। জবা, তুমি যদি জবার বৈজ্ঞানিক নাম না জানো কোনো সমস্যা নাই, কিন্তু জবা কি করে জানো? রক্ত আমাশয় ও অশ্বরোগের একটা ভালো ওষুধ। এটা পরীক্ষায় অনেকবার এসেছে। জবা দিয়ে কি করে? রক্ত আমাশয় ও অশ্বরোগের একটা ভালো ওষুধ। রক্ত আমাশয়, জবার রং কি লাল? হ্যাঁ রক্ত আমাশয়। হ্যাঁ, মনে রাখবা কিভাবে? জবার কালার কি? লাল, ঠিক না? রক্ত আমাশয়, রক্তের রঙ লাল, মনে রাখা ইজি। রক্ত জবা, রক্ত আমাশয়। আচ্ছা, অশ্বরোগ কি? এই অশ্ব, গ্যাস, পাইলস, এরকম বিজ্ঞাপন শোনো নাই? এটা এক ধরনের রোগ। আচ্ছা, জবা হচ্ছে ওকে।
তো তুমি এই যে এই বৈজ্ঞানিক নামটা কখন লাগবে জানো? তুমি যখন ডিইউ পরীক্ষা দিবা, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিবা, তখন ওরা কি করে, ওরা অপশনে জবা লিখবে না, ওরা এই যে হিবিস্কাস রোজা সাইনেন্সিস দিবে, অ্যালবোমেসাস এসকুলেন্টাল দিবে, গোসাইপাম হার্বাসিয়াম দিয়ে দিবে। আর এমনিতে অন্য ভার্সিটিগুলো নামই লিখে দেয়, বাংলায় লিখে দিবে এগুলো। বর্তমানে হচ্ছে পায়েস মানে হচ্ছে পায়ের পথে হ্যাঁ হ্যাঁ। একটু চলে যায় আর কি। আচ্ছা ঠিক আছে, দেখো ঢেঁড়স, ঢেঁড়স কি করে? বহুমূত্র রোগের উপকার করে। বহুমূত্র রোগ মানে কি জানো? ডায়াবেটিস। এই যে ডায়াবেটিস হইলে বেশি বেশি ঢেঁড়স খাইতে বলে। যে ঢেঁড়সে আয়রন বেশি থাকে, এটা খাইলে শারীরিক দুর্বলতা কমে যায়। আচ্ছা, তো এখান থেকে বেশি কোয়েশ্চেন আসে কোনটা? ঢেঁড়স কি করে? বহুমূত্রের রোগের উপকার করে। এই যে দেখো, এগুলা ভুল করা যাবে না। তুমি ভার্সিটির পরীক্ষা দাও, মেডিকেলের এক্সাম দাও, এগুলাই লাগবে। ডায়াবেটিসে কোনটা হেল্প করে? ঢেঁড়স। মনে থাকবে? ওকে। রক্ত আমাশয়ে কোনটা হেল্প করে? জবা, রক্ত জবা। কার্পাস তুলা, কার্পাস তুলা দিয়ে কি করবে? যে লেপ তোষক তৈরি করব। তারপরে এই যে শল্য চিকিৎসায় তুলা ব্যবহার করা হয় না, কটন, এই সেই কটন, কার্পাস তুলার কটন। আচ্ছা, কেনাপ পাট, মেস্তা পাট, এগুলো দিয়ে কি করব? চট, দড়ি, এগুলো তৈরি করব। এই যে দড়ি, ব্যাগ, চট। স্থলপদ্ম, এটা কি সৌন্দর্য। মরিচ ফুল, টিউলিপ, টিউলিপ দিয়ে এই যে পেন্সিল টেন্সিল বানাবো, হাবি যাবি। ঠিক আছে, এই পারবা না? এবার দেখো, নিজের মতো করে লিখলেই হবে, পারবা তো নাকি? হ্যাঁ ঠিক আছে রাতুল, চ্যাপ্টারের পিডিএফ দিয়ে দিব। এই তোমরা কি এটা বুঝতেছো? আচ্ছা আতিয়া, ক্লিয়ার। এবার তোমাকে জানতে হবে এই যে এটা, এটা হচ্ছে তোমার ঘ নাম্বারে আসবে। গ নাম্বারে যদি বলে যে পোয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো, ঘ নাম্বারে বলবে যে পোয়েসি ও মালভেসি গোত্রের পার্থক্য লেখো। তাহলে পোয়েসি আর মালভেসি গোত্রের পার্থক্য কি বলো তো? এই যে ফলের কথা লিখছে, এখানে লেখাই নাই, আমরা তো নিজেও লিখতে পারি যে এদের ফলকে কি বলা হয়। পোয়েসি গোত্রের ফলকে বলে ক্যারিওপসিস, মালবেসি গোত্রের ফলকে কি বলে? ক্যাপসিউল বেরি সাইজোকর্প। এটা লেখাই নাই, দেখছো? তারপর পোয়েসি গোত্রে কি, এই যে গুচ্ছমূল, প্রধান মূল, লিগিউল থাকবে, লিগিউল থাকবে না। আমরা জানি পোয়েসি গোত্র মানে ঘাস গোত্রের ফুলকে বলে ফ্লোরেট বা পুষ্পিকা। কোথায়? এই যে পুষ্পিকা বা ফ্লোরেট। কিন্তু মালভেসি গোত্রের ফুলকে ফুলই বলে, ফ্লাওয়ারই বলে, ফ্লোয়ার। আচ্ছা, গর্ভপত্র একটি, এই তো। অমরাবিন্যাস মূলীয়, অমরাবিন্যাস অক্ষীয়। এই যে অক্ষে জবা, মালভেসি মানেই তো জবা, ঠিক না? হ্যাঁ, কিভাবে মনে রাখবো? অক্ষে জবা, পাকানো জবা। একটা উদাহরণ দিয়ে দিবা, অরাইজা সেডিবা, হিবিস্কাস রোজা সাইনেন্সিস। শুনো, তোমাকে এই নামগুলাই লিখতে হবে পরীক্ষায় এমন না। তুমি লিখবা উদাহরণ ধান, উদাহরণ জবা, পারবা না? শেষ। তোমার 4 মার্কের জন্য, 4 মার্কের জন্য তোমার পাঁচটা বৈশিষ্ট্য লিখলেই এনাম। তুমি 5টা থেকে 6টা লিখবা, ঠিক আছে? ওকে। এদের পাতা কি হবে? পাতা হবে জালিকা, জালিকা বিন্যাস থাকবে না, শিরা বিন্যাস। আর মালভেসির হবে জালিকা বিন্যাস। সহজ তো। এবার একবীজপত্রী উদ্ভিদ আর দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য, ওই তো ওগুলাই। একটা বীজপত্র থাকবে, 2টা বীজপত্র থাকবে, ট্রাইমেরাস, পেন্টামেরাস, সমান্তরাল, জালিকাকার। এই তো গুচ্ছমূল, অস্থানিক মূল। উদাহরণ দিবা, এখানে উদাহরণ দেয় না। শোনো, যে কোনো ব্যতিক্রমের শেষে যদি পসিবল হয় আমরা উদাহরণ দিব, ঠিক আছে? যে কোনো পার্থক্যের শেষে যদি উদাহরণ পসিবল হয় আমরা উদাহরণ দিব। একবীজপত্রী কি? একবীজপত্রী হচ্ছে ধান। দ্বিবীজপত্রী কি? জবা। শোনো, বইয়ে লেখা নাই, কিন্তু যদি তুমি উদাহরণ না লেখো তাহলে কেমন যেন মনে হয়, একটু অসম্পূর্ণ থেকে গেল। এই জন্য অবশ্যই উদাহরণ দিবা, হ্যাঁ? উদাহরণ দিলে স্যাররা খুবই খুশি হয়।
আচ্ছা ঠিক আছে, সবাই কি বুঝছো? কি বুঝো না এই পর্যন্ত বলো। সব বুঝেছো না? আচ্ছা, দেখি এরপর কি ব্যবহারিক। আচ্ছা, তো এই যে আমাদের জবা ফুল, শেষ সারসংক্ষেপ। আচ্ছা, আমাদের মনে হয় আরেকটু জায়গা বাকি আছে না? আচ্ছা, ওইটা শেষ করি আসো। আমরা শুরু থেকে একটু রিভিশন দিব। থাকবে না তো অধিকার। তুই কি মুড়ি কাছে মুড়ি দিছস? হ্যাঁ তারপরে হয়ে গেছে। দাঁড়াও, কিছু একটা আমি বাদ দিয়েছিলাম, আমার মনে আছে। এই যে এগুলা এগুলা এটা খুঁজতেছি। প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস। অমরা থেকে কি হয় বলো তো? ভ্রূণ তৈরি হয়, বেবি তৈরি হবে, ডিম তৈরি হবে। হ্যাঁ, যেই টিস্যু থেকে ডিম্বক তৈরি হয় তাকে বলে প্লাসেন্টা। তাহলে প্লাসেন্টা কি বলো তো? যেই টিস্যু থেকে ডিম্বক তৈরি হয় সেটা হচ্ছে প্লাসেন্টা। মানে আমরা জানি ডিম্বক কিসে পরিণত হয় বলো তো? মনে আছে? ডিম্বক ভ্রূণে পরিণত হয়, গর্ভাশয় ফলে পরিণত হয়। এই কথাগুলো মনে আছে না তোমাদের? এই কথাগুলো ভোলা যাবে না। এই আমার লেখা জড়ায় যাচ্ছে কেন? ভালো করে লেখি। গর্ভাশয় ফলে পরিণত হয়, আমরা এগুলো জানি। তো ডিম্বক আবার কোন জায়গা থেকে তৈরি হয়? এই প্লাসেন্টা থেকে ডিম্বক তৈরি হয়। তো এই প্লাসেন্টা কিভাবে সজ্জিত আছে সেইটাই হচ্ছে প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস। কিভাবে হতে পারে দেখো, মার্জিনাল বা এক প্রান্তীয়। এই যে প্লাসেন্টা এক সাইডে আছে, মানে এই যে এটা কি গর্ভাশয়, গর্ভাশয়ের এক সাইডে প্লাসেন্টা। এই যে এক সাইডে প্লাসেন্টা, এই জন্য বলা হচ্ছে এক প্রান্তীয় বা মার্জিনাল, মার্জিনের সাথে লাগানো। এটার এক্সাম্পল কি? মটরশুঁটি, সিম। মটরশুঁটি, সিম এটা হচ্ছে মার্জিনাল বা এক প্রান্ত। আমরা কিভাবে মনে রাখতে পারি? খুবই ইজি। আমরা মনে রাখবো মর্জিনা মিশু। এটা কি ব্লু কালার ইউজ করছিস না তুই? পেটিয়ালা সময় মর্জিনা মিশু। হ্যাঁ, রঙিন জায়গায় ব্লু কালার ইউজ করছিস, যে জায়গায় ব্লু কালার ইউজ করা যায় কি? দেখো, মর্জিনা মানে কি? মার্জিনাল, মটরশুঁটি আর সিম। এই যে মর্জিনা মানে মার্জিনাল, কে কে? মটরশুঁটি, আর শুতে হচ্ছে সিম। শেষ। একজাইল বা অক্ষীয়, এটা তো বলে দিছি, অক্ষে জবা পাকানো জবা, অক্ষে জবা পাকানো জবা। ঠিক আছে, ঢেঁড়স আসতে দেখি নাই, জবা বেশিরভাগ আসে। আচ্ছা, ঢেঁড়সও মনে রাখতে পারো। এই যে এটা মেডিকেল 21 সালে আসছিল, অক্ষে জবা পাকানো জবা। ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য। এই যে এখানে দেখো, ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য কি? এই সবগুলা মাঝখানে ফ্রি হয়ে গেছে, ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য। যেমন হচ্ছে তুত, নুনিয়া শাক। এই নুনিয়া শাক আর তুত হচ্ছে ফ্রি সেন্ট্রাল। কীভাবে মনে রাখবো? শোনো, লিখে রাখো তো। তুত কিনলে শাক ফ্রি, মনে রাখো। তুত কিনলে নুন ফ্রি, এভাবে লেখো। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, তুত কিনলে নুন ফ্রি। তুত কিনলে নুন ফ্রি। তুমি মেডিকেলের ক্লাস করতেছো এখন। ফ্রি মানে ফ্রি সেন্ট্রাল, তুত মানে তুত, নুনতে হচ্ছে নুনিয়া শাক। শেষ। তুত কিনলে নুন ফ্রি। হ্যাঁ, এখানে শুধু জবাটাই আসে, অক্ষে জবা পাকানো জবা। প্যারাইটাল বা বহু প্রান্তীয়। এই যে দেখো, এটার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে একটা টিস্যু। হ্যাঁ, এটা কি বলো তো? এই যে এটা হচ্ছে আমাদের প্লাসেন্টা, এই যে সাদা অংশটা। তো এটা এক সাইডে ছিল, এক প্রান্ত ছিল, এই জন্য এটাকে আমরা বলতেছি মার্জিনাল বা এক প্রান্তীয়। কিন্তু এটার ক্ষেত্রে খেয়াল করো তো, এটা এই যে এক প্রান্তীয়, দুই প্রান্তীয়, এটা আবার তিনটা মার্জিনে লেগে গেছে, তিন প্রান্তীয়।
দেখো আবার 6টা, 1 2 3 4 5 6, 6টা প্রান্তীয়। তাহলে আমরা কি বলতে পারি? বহু প্রান্তীয়। এটার আরেক নাম হচ্ছে প্যারাইটাল, প্যারাইটাল বা বহু প্রান্তীয়। এক্সাম্পল কি? শশা, লাউ। এটা আমরা মনে রাখতাম এভাবে, লাশের বহু প্রান্ত, বহু প্রান্ত মনে রাখাও ইজি। লাউ, শশা, এটা কি? বহু প্রান্তীয়। ঠিক আছে। তারপরে এই যে দেখো, এর গায়ে অনেকগুলা লেগে আছে, কোনটা যে কার গায়ে লেগে গেছে কোনো ঠিক নাই। এর গায়ে দেখো এখানে, এই যে এটা এখানে লেগে আছে, এটা এখানে লেগে আছে, এটা এখানে লেগে আছে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, মানে কোনটা কোনখানে লেগে আছে ঠিক নাই। সুপারফিশিয়াল, গায়ে লেগে আছে, গায়ে লেগে আছে সবগুলাই। এই গাত্রীয়র আরেক নাম হচ্ছে সুপারফিশিয়াল বা গাত্রীয়। সুপারফিশিয়াল মানে উপরে, গাত্রীয়। শাপলা, পদ্ম, এটা মনে রাখ, কিভাবে মনে রাখবা? সুপার শাপলা, সুপার পদ্ম, সুপার শাপলা, সুপার পদ্ম, এমনি মনে থাকবে। হ্যাঁ, লিখে দিলাম না। এই শাপলার বৈজ্ঞানিক নাম কিন্তু জানতে হবে। নাইমফিয়া নৌসেলি, নুলম্ব নুসিফেরা, এটা হচ্ছে পদ্ম, আর এটা হচ্ছে শাপলা। ওকে। বেসাল বা মূলীয়, এই যে দেখো, এটা ছিল ধান, ধান ত্রিধারা, সূর্যমুখী, এটা হচ্ছে বেজাল বা মূলীয়। মনে আছে মূলীয় কাদের হবে? পোয়েসির ক্ষেত্রে হবে। পোয়েসি বানান কি? পোয়েসি, ঠিক আছে। তারপরে কি? এপিকাল বা শীর্ষক, ধনিয়া, লাল, কিভাবে মনে রাখবা? ধনিয়ার শীর্ষ লাল, ধনিয়া আর লাল পাতা, এরা কি? এই যে শীর্ষক, অমরাবিন্যাসের উদাহরণ। দেখো এখান থেকে পরীক্ষার জন্য একটু করে পড়তে হবে, অত বেশি না পড়লেও সমস্যা নাই। অক্ষে জবা, পাকানো জবা পড়তে হবে। আর ধান হচ্ছে মূলীয়, এটা মনে রাখতে হবে। বেজাল বা মূলীয় হচ্ছে ধান, কারণ জবা আর ধান আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ধান হচ্ছে বেজাল বা মূলীয়। আর এই যে অক্ষীয় হচ্ছে জবা। এই দুইটা কমপক্ষে মনে রাখতেই হবে। তুমি যদি বাকিগুলা মনে নাও রাখো, এই দুইটা মনে রাখতেই হবে। হ্যাঁ, আর বাকিগুলো মনে রাখাও তো কঠিন না। মর্জিনা মিশু, দুধ কিনলে নুন ফ্রি, লাশের বহু প্রান্ত, এই তো ধনিয়ার শীর্ষ লাল, সহজ। আচ্ছা, এবার আমরা দেখি যে ফলগুলা কিরকম হতে পারে। ক্যাপসিউল, বেরি, সাইজোকর্প, মনে আছে? ক্যাপসুল, তারপরে বেরি, সাইজোকর্প, ওই যে তোমাদের বললাম ক্যারিওপসিস, একবীজপত্রী হচ্ছে ক্যারিওপসিস। ক্যারিওপসিসের উদাহরণ হচ্ছে ধান আর গম। আচ্ছা, কলা, টমেটো, এগুলো হচ্ছে বেরি। টমেটো, কলা, পেয়ারা। আমি বেরি কিভাবে মনে রাখতাম জানো? টম কবে বেরি পাবে, এভাবে মনে রাখতাম। মেডিকেল অ্যাডমিশনের সময় যে কত নেমোনিক বানাইছিলাম, টম কবে বেরি পাবে। তাহলে বেরির এক্সাম্পল কি বলো তো? টমেটো, কলা, পেয়ারা। শোনো, এত কঠিন করে পড়তে হবে না, পরীক্ষায় এগুলো আসেও না। শুধু এই কয়েকটা তুমি মনে রাখো। ক্যারিওপসিস মানে কি? ধান, গম, এটা তো ভুল হবে না। সাইজোকর্পের এক্সাম্পল কি? ধনে, ধনে হচ্ছে সাইজোকর্প, এটা পড়ে ফেলতে পারো। গাজর। আর বেরি হচ্ছে কি? কলা, টমেটো, বেরি। ওকে। এই এতগুলা তো সবার মনে রাখা পসিবল না, ঠিক না? মনে রাখতেও হবে না, যেহেতু এগুলো আমাদের পরিচিত। ক্যারিওপসিস, বেরি, সাইজোকর্প, এই কয়েকটা অন্তত মনে রাখো। ক্যাপসুল মানে কি? ফল উপর থেকে নিচে বহু কপার্টে বিদীর্ণ হয়, ক্যাপসুল। যেমন ধুতুরা, ঢেঁড়স, পাট, এগুলোর এক্সাম্পল হচ্ছে ক্যাপসুল। এই আর কি, এগুলাই। সিলিকুয়া, সিলিকুয়া কই দেখি? সিলিকুয়া সরিষা। এই যে এটা মনে রাখলেও রাখতে পারো, সিলিকুয়া হচ্ছে সরিষা। এই যে এই ফলটার ক্ষেত্রে দেখো, এই যে এটা হচ্ছে ফলের বোটা, আর এগুলা হচ্ছে ফলের বীজ, কিন্তু দুই পাশে ফেটে গেছে। এটা কার ক্ষেত্রে হয় জানো? সরিষার ক্ষেত্রে হয়। তাহলে সিলিকুয়া হচ্ছে সরিষা। সরিষা আর কি বলো তো?
সরিষা হচ্ছে রেসিম, রেসিম মানে সরিষা, এটা ক্লাসের শুরুতে বললাম, তাহলে এটা মনে রাখতে পারো। তোমার যদি মন চায় যে প্রত্যেকটা এক্সাম্পল তুমি সুন্দর করে মুখস্থ করবা, খুবই ভালো, খুবই ভালো, কোনো সমস্যা নাই। আর মনে না রাখলেও তো নাই। বহু কপাটে বিদীর্ণ হয় মানে কি? এই যে এখানে দেখো, এই ফলটার ক্ষেত্রে কপাট মানে দরজা, কয়টা ভাগ হয়েছে দেখো তো? একটা ভাগ হয়েছে না? এইদিকে একটা ফাটা, এইদিকে একটা ফাটা, দুইটা ফাটা। ফাটা মানে হচ্ছে ফেটে গেছে। এদিকে একটা ভাগ হয়েছে, এদিকে একটা ভাগ হয়েছে। এটার ক্ষেত্রেও দেখো দুইটা ভাগ হয়েছে, ঠিক না? হ্যাঁ, দুইটা কপাটে বিদীর্ণ হয়েছে। কিন্তু এই ফলটা কি হবে জানো? এই যে ক্যাপসুল, ক্যাপসুল মানে এখানে একটা খোলস থাকবে, বড় খোলস, এই দিকে ফেটে যাবে, এই দিকে ফেটে যাবে, ওই দিকে ফেটে যাবে, মানে অনেকগুলা ফাঁক তৈরি হবে, ফাঁকা জায়গা তৈরি হবে, এভাবে ফেটে যাবে শুকানোর পর। যখন, দাঁড়াও তোমাদের আমি দেখাই, ড্রাই লেডিস ফিঙ্গার কোথায়? এই যে এটা হচ্ছে কি জানো? কি লেডিস ফিঙ্গার মানে কি বলো দেখি, কে কে জানো? ইমেজ। এই যে আমি এটার কথা বলতেছিলাম, এটা চাচ্ছিলাম, আমি পেয়েছি। কপি। ঢেঁড়স কোথায় আছে দেখি, ধুতুরা ঢেঁড়স পাক কই যেন ছিল? ঢেঁড়স পাক, এটা হচ্ছে ক্যাপসুলের এক্সাম্পল। আচ্ছা আমরা দেখি, ছবিটা আসে নাই, দাঁড়াও ছবিটা নিয়ে আসি। সেভ টু ফটোস। এই ছবিটার ক্ষেত্রে দেখতে পাচ্ছ ঢেঁড়সের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে? এই যে দেখো ঢেঁড়স কিন্তু এটা ফেটে গেছে, এইদিকে একটা ফেটে গেছে, এইদিকে একটা ফেটে গেছে, এইদিকে একটা ফেটে গেছে, এগুলাতে এই তিনটা আমরা দেখতে পাচ্ছি। ওই ভিতর দিক দিয়ে আরও তিনটা ফেটে গেছে। এই ফেটে গেছে মানে এই একটা দেখো একদিকে ফেটে গেছে মানে একটা কপাট, দুইটা কপাট, তিনটা কপাট, বাইরে দিয়ে ওই দিক দিয়ে আরও কপাট আছে, অনেকগুলা কপাটে ফেটে গেছে। এটা হচ্ছে বহু কপাটে বিদীর্ণ হচ্ছে। বিদীর্ণ মানে ফেটে যাওয়া। এই বিদীর্ণ মানে কি? ফেটে যাওয়া, ঠিক আছে? বহু কপাটে ফেটে গেছে ক্যাপসুল। তোমরা কি বুঝেছো? আরও দুইটা এক্সাম্পল যদি মনে রাখতে চাও তাহলে এই যে কাঁঠাল, আনারস, এগুলো হচ্ছে যৌগিক ফল। সরল ফলের এক্সাম্পল হচ্ছে আম, ধান। আচ্ছা এই আর কি। এটা মনে হয় ট্রান্স ঢেঁড়স, সবুজটা নিতে নেই, এটা শুকায় গেছে, এটা শুকায় গেছে রে, পেকে গেছে। আর সবুজটা তো হচ্ছে কচি, এটা অ্যাডাল্ট। ঠিক আছে, তাহলে সবাই বুঝে গেছো। আমরা দেখি যে কি টাইপের কোয়েশ্চেন আসে। দেখো এই যে এই সৃজনশীল কোয়েশ্চেনটা দেখো, যশোর বোর্ড 2022-এ কি বলেছে? যশোর বোর্ড 2022 কি বলছে? এ, এটা হচ্ছে নগ্নবীজি, এই যে পিনিউল, পিঙ্ক, লেডিসের ক্ষেত্রে পিঙ্ক হবে নগ্নবীজি, আর পুরুষের ক্ষেত্রে এই যে কোনাকার এই অংশটার নাম অ্যাপোফাইসিস, তাহলে এটা নগ্নবীজি। আর এই যে জবার, এটা হচ্ছে আবৃতবীজি, এটা পুংকেশর। হ্যাঁ, বি চিত্রধারী নমুনার পুষ্প প্রতীক আঁকো। বি মানে কি? জবা, জবার পুষ্প প্রতীক আর্ট করতে বলছে, পারবা? এ ও বি এর মধ্যে তুলনামূলক সম্পর্ক আলোচনা করো। এ মানে নগ্নবীজি, বি মানে আবৃতবীজি, নগ্নবীজি ও আবৃতবীজের মধ্যে সম্পর্ক আলোচনা করো, পারবা? এই যে এটা কি বলো তো? এটা জবা না ধান বলো দেখি? এটা হচ্ছে ধান, এই যে ধান, আর এটা হচ্ছে নগ্নবীজি। তো এই ধানের ক্ষেত্রে গর্ভমুণ্ড এই যে পালকের ন্যায়,
আর এম কি বলতো, এম হচ্ছে নগ্নবীজি। এই যে অ্যাপোফাইসিস, এটার বৈশিষ্ট্য লিখতে বলছে, এম এর বৈশিষ্ট্য মানে নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। পারবা? এন দ্বারা কি বুঝাইছে? এই যে ধান, ধান হচ্ছে আবৃতবীজি, এটা নগ্নবীজি হলে এটা আবৃতবীজি। তাহলে এন হচ্ছে আবৃতবীজি। আবৃতবীজি উদ্ভিদ দ্বারা নির্দেশিত গোত্র, এই যে দেখছো গোত্র, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে ধান। তো ধানের গোত্র কি বলতো? পোয়েসি। এই যে পোয়েসি গোত্র, পোয়েসি গোত্রের উদ্ভিদসমূহ বিশ্বের খাদ্য চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্লেষণ করো অবশ্যই। বলো পোয়েসি গোত্রের কোন কোন জিনিস আমরা খাই? ধান, যব, বার্লি, ভুট্টা, ইক্ষু, মনে আছে না? ওকে, লিখে দিবা, সাহিত্য লিখে দিয়ে আসবা, কোনো সমস্যা নাই। এটাতে আসো, আবার ওইটাই আসছে। ও ওইটাই না? ওয়াই ফুলটি যে গোত্রের প্রতিনিধিত্ব করে তার অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো। গোত্র মানে কি? পোয়েসি না হলে মালভেসি। ওয়াই ফুলের পুষ্প সংকেত, এই যে 3+3 দেখছো, তার মানে কি ধান। ওই যে সেম এর আগের কোয়েশ্চেনটাই। পোয়েসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব লিখতে বলছে। ভাইয়া 21, 20, 19 এগুলা দেখান। এগুলো তো আমি ছবি তুলি নাই, যে এগুলা 23 সাল রিসেন্টলি আসছে। দাঁড়াও, তুমি কে বললা? মারিসা মানহা 21, 20, 19 দেখতে বলছে। কোনো সমস্যা নাই, আমার কাছে বই আছে, এখনই ছবি তুলতেছি। দাঁড়াও, তোমার 19, 20, 21 সালে কি আসছে দেখতেছি, একটু ওয়েট করো, আমাকে সময় দাও। হ্যাঁ, আমি বের করে ছবি তুলতেছি, ওয়েট। আচ্ছা, ছবি তুলে ফেলেছি, দিয়ে দিচ্ছি। দাঁড়াও, তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেই। এই তো গেছে। কি ডাউনলোড হয় নাই? আচ্ছা, সেভ ইমেজ। আচ্ছা, এই দেখা যায়, দেখতে পাচ্ছ? দেখো, আমরা 19 সালের কোয়েশ্চেন নিয়ে এসেছি, সিলেট বোর্ড 19 এ বি। এতে কি বলছে দেখছো? 3+3, এই দেখা যায় মপ উমপ, এই যে 3+3, তার মানে কি বলো দেখি? 3+3 দেখে আমরা কি বুঝবো? এটা ধান। আবার এই যে 5 দেখে কি বুঝবো? এটা হচ্ছে জবা। মনে আছে না? হ্যাঁ, জবা। ওকে, তাহলে এই যে এ হচ্ছে ধান, বি হচ্ছে জবা। গ নম্বরে কি বলছে? এ ও বি সংকেতের উদ্ভিদগুলি যে গোত্রের প্রতিনিধিত্ব করে তাদের মধ্যে তুলনা করো। এ হচ্ছে ধান, ধানের গোত্র পোয়েসি। বি হচ্ছে জবা, জবার গোত্রে মালভেসি। তাহলে পোয়েসি আর মালভেসি গোত্রের মধ্যে তুলনা করো। তুলনা লিখতে বলছে, পার্থক্য। 3 মার্ক আছে, 5টা পার্থক্য লিখলেই এনাফ। তুমি পাকনামি করে আবার 6-7টা লিখতে যাবা না, তখন দেখবা যে টাইম পাচ্ছ না, মারা খাচ্ছ। কোনো দরকার নাই। 3 মার্কের জন্য 5টা লিখলেই এনাফ। হ্যাঁ, 4টা লিখলেও সমস্যা নাই। ওকে। বি সংকেতের উদ্ভিদটির উপবৃতি ভালভেট, বৃতি ভালভেট, দল টুইস্টেড, অমরাবিন্যাস অক্ষীয় হলে তার পুষ্প প্রতীক কেমন? এই যে দেখছো, বি মানে যে জবা, এটা তো আমরা বুঝতেই পারতেছি, আবার এগুলা বলেই দিছে। এই যে দল হচ্ছে টুইস্টেড, ভালভেট,
অমরাবিন্যাস অক্ষীয়, অক্ষে জবা, পাকানো জবা, টুইস্টেড মানে পাকানো জবা। তার মানে এই যে এই কথাগুলো না, এগুলো আরও তোমাকে ক্লিয়ার করার জন্য অতিরিক্ত এক্সট্রা ইনফো দিয়ে দিছে। এগুলা যদি নাও দিত তাও আমরা বুঝতে পারতাম যে এটা জবা। সংকেত দেখেই তো বুঝতেছি জবা। হ্যাঁ, তার পুষ্প প্রতীক কেমন হবে দেখাও। এই যে জবার পুষ্প প্রতীক অঙ্কন করে দেখাইতে বলছে, এই যে এটা আট করে দিবা, শেষ। খুবই ইজি, ঠিক না? আচ্ছা, এবার দিনাজপুর বোর্ড 19 সালে কি আসছে? এই যে আমার বোর্ড হচ্ছে দিনাজপুর। দেখো দিনাজপুর বোর্ডে কি এসেছে, জীববিজ্ঞানের শিক্ষক ক্লাসে 2টা আবৃতবীজী উদ্ভিদ দেখিয়ে বললেন এদের একটি বিশ্বমানের 60% লোকের খাদ্যের যোগান দেয়, অন্যটি বস্ত্রশিল্পের কাঁচামাল হিসেবে গুরুত্বপূর্ণ। 60% লোক আর খাদ্যের যোগান দেয় মানে কি বলো তো? কি সেটা? ধান। আর এই যে বস্ত্রশিল্পের কাঁচামাল মানে কি? পাট। তো সহজ, বোঝা যায়, ঠিক না? এটা হচ্ছে পাট। ওকে, দুটো তো তাহলে মাল বেশি পয়সি গোত্র। হ্যাঁ, তাহলে এদের গোত্র কি বলো তো? উদ্দীপকের বস্ত্রশিল্পের সাথে জড়িত গোত্রটির উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখো। 3টি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখতে বলছে। আচ্ছা, এই ধান বা পাট এদের গোত্রটার নাম কি বলো তো? পোয়েসি নাকি মালভেসি বলো দেখি? এই যে বস্ত্রশিল্প মানে কি? বস্ত্র মানে পাট, পাট হচ্ছে মালভেসি গোত্রের উদাহরণ। ভাইয়া এই সৃজনশীলটা কি লিখেছিলেন? হ্যাঁ, আমি এই যে 19 সালে পরীক্ষা দিছিলাম, এটা তো খুবই ইজি, অ্যান্সার করছিলাম। ঠিক আছে, দেখো তাহলে পোয়েসি গোত্রের উদাহরণ নাম কি? এই যে কোথায় গেলাম, এখানে। এই যে বস্ত্রশিল্প মানে পাট, পাটের গোত্রটার নাম কি? পাটের গোত্রটার নাম হচ্ছে মালভেসি। মালভেসি গোত্রের 3টা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখতে বলছে। জবা, হিবিস্কাস রোজা সাইনেন্সিস, কার্পাস্তুলা, গোসাইফিয়াম হার্বাসিয়াম, ক্যানাপ, হিবিস্কাস ক্যানাবিনাস। তুমি চাইলে আরও কিছু লিখতে পারো, তোমার ইচ্ছা। ওকে, উদ্দীপকে খাদ্য যোগানকারী গোত্রটি, খাদ্য যোগান দেয় কে? ধান। তো ধানের গোত্রটার নাম কি? পোয়েসি। পোয়েসির অর্থনৈতিক গুরুত্ব লিখতে বলছে। এগুলো তো পারবা। শোনো, এভাবে না লিখে তোমরা পয়েন্ট ওয়াইজ লিখবা, 1 2 3 এভাবে লিখবা, ঠিক আছে? শোনো, গাইডে অনেকভাবে লেখা থাকে, কোনো সমস্যা নাই, তুমি তোমার মতো লেখো। এই 1.2 এভাবে লিখলে টিচাররা খুশি হয়, দেখতেও ফাইন লাগে, সুন্দর লাগে। আমরা তো সুন্দরই খুঁজি, ঠিক না? হ্যাঁ, এই যে দেখো মেয়েরা এত মেকআপ করে কেন, এত সাজুগুজু করে কেন? যাতে সুন্দর দেখায়। তোমার খাতাটাকেও সাজুগুজু করাইতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এই তোমরা কি জানো যে আমি তোমাদের ইন্টারমিডিয়েট এক্সাম 2বার দিছিলাম? আমি যে এইচএসসি এক্সাম 2বার দিছি, এটা কি তোমরা জানো? জানো না? না, আচ্ছা ঠিক আছে। এই শোনো, একটা ইম্পর্টেন্ট নোটিশ তোমাদের দেওয়া হয় নাই, ওটা এখন আমি তোমাদেরকে দিব। সেটা হচ্ছে যে এই 2 মিনিট ওয়েট করো, আমি বলি। আমার প্রফ এক্সাম চলতেছে, বেশি বড় হয়ে গেছে না? হ্যাঁ, আচ্ছা। তোমাদের যেমন বার্ষিক পরীক্ষা হয় ওইরকম আমাদের প্রফ এক্সাম হয়। হ্যাঁ, প্রফ এক্সাম মানে প্রফেশনাল এক্সাম। সাধারণত মেডিকেলে সারা বছরই পরীক্ষা হতে থাকে। আইটেম এক্সাম, টার্ম এক্সাম, কার্ড এক্সাম, ভাইবা, রিটেন, এগুলো তো হইতেই আছে। কিন্তু বছর শেষে আরেকটা এক্সাম হয়, সেটা হচ্ছে প্রফ এক্সাম। তো আমার এই প্রফ এক্সাম হচ্ছে ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ, আবার তোমাদের অনেকেরই এক্সাম চলতেছে, ঠিক না? টেস্ট এক্সাম চলতেছে, প্রি টেস্ট। তো এই জন্য আমি চাচ্ছিলাম যে এই ফেব্রুয়ারি মাসে এটা সম্পূর্ণ অফ থাকুক, ঠিক আছে? সম্পূর্ণ অফ থাকুক। আমাদের তো শুধু 2টা জিনিস বাকি আছে। কি বাকি আছে বলো তো? শুধু রুই মাছ বাকি আছে, আর ওই যে কঙ্কালতন্ত্র একটা আছে না, হাড্ডি টাড্ডি নিয়ে যে একটা অধ্যায় আছে, এই 2টা অধ্যায় বাকি, কঙ্কালতন্ত্র আর রুই মাছ। তো আমরা হচ্ছে এই 2টা আমার প্রফের পর তোমাদের পড়াই দেই মার্চ মাসে। কোনো সমস্যা হবে তোমাদের? এই অনুজীব তোমাদের আছে?
আতিয়া, অনুজীব তোমাদের আছে কি সিলেবাসে? আমার জানা মতে তো তোমাদের সিলেবাসে অনুজীব নাই। আমি ঠিক জানি না, বলো। আমি দেখি নাই, অনেকদিন তোমাদের সিলেবাস দেখি নাই। আচ্ছা, অনুজীব আছে। আচ্ছা ঠিক আছে, যদি অনুজীব থাকে তাহলে আমি পড়াই দেব, কোনো সমস্যা নাই। তো এই অধ্যায়গুলো আমরা হচ্ছে প্রফের পর পড়ি, হ্যাঁ? কোনো সমস্যা হবে তোমাদের? ওকে। আতিয়া বলছে 2বার কেন দিছেন ভাইয়া? আমি যখন প্রথমবার এইচএসসি পরীক্ষা দেই তখন আমার বেসিক খুবই খারাপ ছিল, আমি কিছু পারতাম না। স্যাররা যে কি পড়ায়, আমি কেমিস্ট্রি এক্সাম পড়তাম 3টা, ম্যাথ এক্সাম পড়তাম 2টা, মানে সরি, এক্সাম বলতেছি কেন, কেমিস্ট্রি প্রাইভেট পড়তাম 3টা, ম্যাথ পড়তাম 2টা, ফিজিক্স বায়োলজি সবই পড়তাম মোটামুটি। কিন্তু আমি কিচ্ছু বুঝতাম না, আমি খালি যাইতাম আর আসতাম। স্যাররা যে কি পড়ায় আল্লাহ জানে। তো পরে ওইভাবেই আমি পরীক্ষা দেই এবং আমার পয়েন্ট আসছে 4.17, মানে আমার জিপি আসছিল 4.17। এটা খুবই খারাপ একটা রেজাল্ট করছি। তো তারপর আমার মনে হলো যে এই পরীক্ষা দিয়ে অ্যাডমিশন টেস্ট, আচ্ছা ঠিক আছে অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে কোথাও ভর্তি হয়ে থাকি, তারপর পরে আবার মেডিকেলের জন্য ট্রাই করব। তো হচ্ছে আমি প্রথমবার এইচএসটিইউতে চান্স পেয়েছিলাম ম্যাথমেটিক্স এবং আর্কিটেকচারে। তোমরা চিনো এটাকে? হাজী মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। সাস্ট চেনো না? হ্যাঁ, এই যে সাস্ট, হোস্টু, এইচএসটিইউ আমরা বলি মজা করে হোস্টু। তারপর আরও কিছু আছে তো, এনএসটিইউ, নোস্টু, নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। আচ্ছা, তো এই যে 4.17 পাওয়ার পর আমি অ্যাডমিশন টেস্ট দেই এবং আমি এই যে এটাতে পাই ম্যাথমেটিক্সে, ম্যাথে পেয়েছিলাম এবং হাজিদান এসে আমি ম্যাথে চান্স পেয়েছিলাম আর আর্কিটেকচারে চান্স পেয়েছিলাম। কিন্তু আমার তো টার্গেট হচ্ছে মেডিকেল। সো মেডিকেলে চান্স পাইতে গেলে আমাকে জিপিএ 5 তুলতেই হবে, মাস্ট। সো পরের বার 2020 সালে আমি আবার এক্সাম দেই। তো 20 সালে তো আর আমার এক্সাম দেওয়া লাগে নাই, আমি খুবই চমৎকার একটা প্রিপারেশন নিয়েছিলাম এবং পরের বার আমার মনে হয়েছিল যে যদি পরীক্ষা দিই তাহলে যাতে দিনাজপুর বোর্ডে ফার্স্ট হয়, এরকম একটা গোছানো প্রিপারেশন নিয়েছিলাম। কিন্তু পরের বার করোনার জন্য আর আমার পরীক্ষা দেওয়া হয় নাই, আমরা অটো পাশে আমি জিপিএ 5 পেয়ে গেছিলাম। পরের বার হচ্ছে এই যে ঢাকা ডেন্টালে চান্স পাই। ঠিক আছে। ও তোমরা দেখছো, এটা থেকে আমরা আরেকটা জিনিস শিক্ষা নিতে পারি। শিক্ষাটা হচ্ছে ক্ষুধা। শোনো, এই যে ক্ষুধা বিষয়টা আমি তোমাদেরকে বোঝাই। যতক্ষণ তোমার মধ্যে ক্ষুধা থাকবে না তুমি কিচ্ছু করতে পারবে না। দেখো আমি অলরেডি হাজিদানেসে চান্স পেয়ে গেছি, ম্যাথমেটিক্সে চান্স পেয়ে গেছি, ম্যাথ খুবই ডিমান্ডেবল একটা সাবজেক্ট, আবার আর্কিটেকচারে চান্স পেয়ে গেছি, ওয়াও। তার মানে একটা স্টুডেন্ট যেখানে শুধু একটা ভার্সিটির সিট হইলেই এনাফ, একটা যে কোনো ভার্সিটির সিট হইলেই তার হয়, কোন সাবজেক্ট হয় কোনো ব্যাপার না, পালি হোক, সেটা পালি হোক বা মৃত্তিকা হোক, যা ইচ্ছা হোক, কোনো সমস্যা নাই, কিন্তু তার একটা সিট লাগবে। সেখানে আমি এইচএসটিইউ এর মতো একটা প্রতিষ্ঠানে আর্কিটেকচারে চান্স পেয়েছি, ম্যাথমেটিক্সে চান্স পাইছি, ভর্তিও হয়েছিলাম। কিন্তু দেখো আমি আবার মেডিকেলের জন্য ট্রাই করি এবং পরবর্তীতে এই যে ডিডিসিতে ঢাকা ডেন্টাল কলেজে আমি 6th হই সারা বাংলাদেশে। তো যদি আমার মধ্যে এই ক্ষুধাটা না থাকতো যে আমাকে আরও ভালো লাগবে, আরও ভালো কিছু করতে হবে, তাহলে কিন্তু আমি এখানেই থাকতাম, আমার এই যে ঢাকা ডেন্টাল কলেজে আসা হতো না। বুঝতে পারছো? তুমি যদি মনে করো যে আমার অধ্যায়টা তো খুবই ক্লিয়ার সুন্দর পড়া হয়ে গেছে, থাকা আর পড়তে হবে না, তাহলে ইউ আর রং। তোমার মধ্যে ক্ষুধা থাকতে হবে, আরও ভালো করে পড়ো, আরও ভালো করে রিভিশন দাও, তাহলেই ভালো কিছু করবা। ঠিক আছে। আর তোমরা হয়তো জানো যে একটা মানুষের লাইফ কেমন কাটবে সেটা নির্ভর করে এই এইচএসসি এক্সামের উপর আর এই অ্যাডমিশন এক্সামের উপর, ঠিক না বলো? তুমি সারা জীবন যা মন চায় তাই করো, কিন্তু তুমি যদি এইচএসসি আর অ্যাডমিশন এক্সাম ভালো করে না দাও, তোমার লাইফ কাটবে কেমন কাটবে বলো তো? খুবই কষ্টে কাটবে। তোমার লাইফস্টাইল তোমার অন্য আরেকজন বন্ধুর লাইফস্টাইল সেম হবে না।
যে পাবলিকে চান্স পাবে, মেডিকেলে চান্স পাবে, আর তুমি ন্যাশনালে পড়বা, তোমাদের দুইজনের লাইফস্টাইল কি সেম হবে বলো দেখি? কখনোই না। সো পড়ো, ভালো করে পড়ো। ঠিক আছে, সবাই ভালো থাকো। হ্যাঁ, তোমাদের সবার সাথে আবার আমাদের দেখা হচ্ছে মার্চ মাসে। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। হ্যাঁ, খাবার কখন আসবে? কল দিলেই আসবে। না দে